সময় খুব দ্রুত বয়ে যাচ্ছে, খুব দ্রুত বয়ে যাচ্ছে। এই যে ভোরবেলায় যে রাতটা শেষ হলো, এই রাতটা আসলে বলে দিল যে আমরা আরেকটা প্রজন্মের হাতে চলে গেলাম। মানে সেই ম্যারাডোনা থেকে শুরু হয়েছিল আমাদের সুপারস্টার দেখা, সেখান থেকে নতুন একটা প্রজন্মে চলে আসলাম, লামিনী ইয়ামালের জেনারেশনে চলে আসলাম। সঙ্গে থিয়াগো আলমাদাও বলে দিল যে নতুন সময় চলে আসছে। মেসি রোনালদোদের যুগ খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তো সেই নতুন সময়ের বার্তা দিয়ে কালকে আসলে এই দুটো দুর্দান্ত ম্যাচ হলো। ফ্রান্স আর স্পেন সেমিফাইনাল, এটা যদিও স্কোর লাইন বলতেছে 5-4, অ্যাকচুয়ালি স্পেনের একদম ডমিনেশন ছিল, একদম ডমিনেশন ছিল। এবং সেটা লামিনী ইয়ামালের যে, মানে একটা জিনিস হচ্ছে লামিনী ইয়ামালের নিয়ে যে মিথ মিথ একটা মনে হচ্ছিল না, সেই জিনিসটা কালকে সে পৃথিবীর চোখের সামনে দেখায় দিচ্ছে যে সে আসলে কোন জায়গায় যাইতে আসছে। মানে খুবই ডেস্টিনির একটা ছোঁয়া চলতেছে এই ম্যাচ ডে গুলোতে। এই আগের দিন রোনালদো গোল করলো, কালকে মেসি মাঠে ফিরলো, আলমাদার দুর্দান্ত খেলা, সব মিলে আমি এই যে এই দুইটা দিন মিলে একটা জিনিস বুঝলাম যে একটা প্রজন্মান্তর হচ্ছে। সেই প্রজন্মান্তরটা কেমনে আমি অনুভব করলাম সেইটা একটু আজকে বলতে চাই। দেখেন, আমরা যখন ফুটবল খেলা শোনা শুরু করছি, অ্যাকচুয়ালি দেখা শুরু করি নাই। বাংলাদেশে কিন্তু বেশিরভাগ ফুটবল ভক্ত, আমাদের জেনারেশন পর্যন্ত ফুটবল শুনে ভক্ত হয়েছে। তারা শুনছে যে অমুক খুব ভালো খেলে বা বড়জোর পড়ছে। ধরেন এই যে যত পেলে ভক্ত আছে, কেউ তো লাইভ খেলা দেখে নাই, পেলের কোনো সুযোগ ছিল না। ম্যারাডোনার ক্ষেত্রে আমাদের চেয়ে একটু সিনিয়র যারা, তারা 86 লাইভ দেখছেন, 82-তে যেটুক নাম ছিলেন ওইটুক লাইভ দেখছেন। আমরা 86 ভালো মনে করতে পারি না, কিন্তু 90 পর্যন্ত আমরা শুনলাম যে ম্যারাডোনা একটা বিরাট ব্যাপার। এরপরে 90-তে এসে ম্যারাডোনা দেখলাম, এবং ওই সময় থেকে দেখেন কতভাবে আমাদের হিরো বদলাতে শুরু করলো। ম্যারাডোনার পরে আমরা রোনালদো, জিদান, জানেত্তি, এদের প্রতি মুগ্ধ হলাম। এর পরের প্রজন্মে তো মেসি রোনালদো আসলো। আরে মেসি রোনালদো আসায় যেটা হলো যে পৃথিবী কখনো দেখে নাই, কোনো স্পোর্টসে কখনো দেখে নাই এমন একটা ঘটনা ঘটলো যে রাইভারলি এবং যে প্রতিদ্বন্দ্বিতা পৃথিবী দেখলো কোনো একটা স্পোর্টসে, এটা তো এর আগে পরে দেখা যায় নাই, আর কখনো দেখা যাবে বলেও আমার মনে হয় না। সেই জিনিসটা দীর্ঘ সময় ধরে চললো, দীর্ঘ সময় ধরে চললো। আমি বলবো যে 2022 বিশ্বকাপ পর্যন্ত অ্যাকচুয়ালি ওই দুইজন ওই জিনিসটা ছোঁয়ার জন্য ব্যাপক হাত উঁচু করছে। কিন্তু তারপর থেকে তো আসলে দুজনই ডিক্লাইনিং, দুজনই ডিক্লাইনিং। এটা তো আসলে যতই আমি মেসি ভক্ত বলে চিৎকার করি, যতই আরেকজন রোনালদো ভক্ত বলে চিৎকার করুক, তারা তো তাদের সেরা সময় ছেড়ে আসছে। এবং এখন দেখা যাচ্ছে ওই যে শেষটা দিগন্ত দেখা যাচ্ছে। ঠিক এরকম একটা সময় দেখেন, গতকালকে রাতে রোনালদো এই বয়সে আবার 40 বছর বয়সে গোল করলো। সে বলে দিল, দিগন্ত যতই দেখতে পাও তোমরা, আমি আছি। আমি ওই যে কালকের কন্টেন্টে বলছি যে যতক্ষণ না মরতেছি ততক্ষণ লড়াই করব। নেভার সে নেভার, সে নেভার বলবেই না। এই যে একদিকে একজন বৃদ্ধ নেভার বলতে রাজি না, আর পরদিন ভোরবেলায় আমরা দেখতে পেলাম যে মেসিও যেদিন আবার অনেকদিন পরে মাঠে ফিরলো, মেসি ফিরে টুকটাক একটু ঝলক দেখালো, একটা চান্স তৈরি করলো। মানে সেভাবে ধরেন রোনালদোর আর মেসির যদি খেলার কম্পেয়ার করি, দুজন খুব কাছাকাছি মানের খেলছে পরপর দুই রাতে। হ্যাঁ, রোনালদো গোল পাইছে, মেসি গোল পায় নাই, কিন্তু দুজনের কেউই সেই প্রাইম টাইমের 100 কিলোমিটারের মধ্যেও নাই। তাহলে কি আমরা হতাশ হয়ে যাব যে না আমরা কান্না শুরু করব মেসি রোনালদো শেষ? হ্যাঁ হ্যাঁ, চোখের সামনে এই ডিক্লাইনিং দেখতে হচ্ছে। এই 26 বিশ্বকাপই হয়তো দুজনের শেষ ইন্টারন্যাশনাল। ক্লাবে তো অলরেডি দুজনই এমন জায়গায় গেছে ওইটা আর চোখের সামনে নাই অ্যাকচুয়ালি। রোনালদো সম্ভবত এবছর দেখলাম, আজকে সকালেই দেখতেছিলাম যে স্পোর্টিং এ ফিরে যেতে পারে পর্তুগালে। মেসিও এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে আর্জেন্টিনায় চলে যাবে, যদিও তাকে বেকাম চেষ্টা করবে ইন্টার মায়ামিতে রেখে দেওয়ার। আবার এইরকমও শোনা যাচ্ছে যে দুজনই ইন্টার মায়ামিতে এক হবে। যাই হোক, তাদের প্রফেশনাল ক্যারিয়ার ইজ ওভার, অলরেডি ওভার। সেই জায়গাটায় দাঁড়ায় আমাদের দরকার ছিল নতুনের হাতছানি। সেটা এত সুন্দরভাবে হবে এটা আমরা কল্পনা করি নাই। সবসময় একটা ট্রানজিশনের ফ্রি টাইম যায়, যে এই ট্রানজিশনের এই টাইমটা কেউ নাই, কিন্তু সেইটা টের পেতে দিল না ইয়ামাল ছেলেটা, একদমই টের পেতে দিল না। এবং শেষ হওয়ার আগেই, মেসি রোনালদো শেষ হওয়ার আগেই সে প্রবলভাবে হাজির হয়ে গেল। সে এসে বলল যে নোবডি, আমি 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 16 বছর বয়সে সে আসলো, 15 বছর সামথিং এ সে অ্যাকচুয়ালি আলোচনায় আসলো জাভির আন্ডারে। এখন 17তে পা দিছে, এখন অলরেডি বিশ্ব দখল করে নিচ্ছে।
এই জায়গাটা এমবাপ্পের দখল করার কথা ছিল, কিন্তু এমবাপ্পে ততটা ফোকাসড না বলেই আসলে দিনে দিনে বোঝা যাচ্ছে। বিশেষত পিএসজি শেষ দিক থেকে শুরু করে মাদ্রিদে আসার পর থেকে এমবাপ্পে ঝলসে ঝলসে ওঠে, কিন্তু এমবাপ্পের যে ধারাবাহিকতাটা ছিল 2016-17 থেকে 2022-23 পর্যন্ত সেটা আর নাই। ফলে এমবাপ্পে ওইভাবে সাম্রাজ্যটা দখল করতে পারলো না। কালকে একটা দেখতেছিলাম, রোমানো একটা টুইট করছে, এটা স্ট্যাটিস্টিক্যালি সঠিক কিনা জানি না, ইদানিং রোমানো ভুলভাল টুইট করতেছে, ফলে পুরো ট্রাস্ট করতেছে না। স্টিল রোমানো বলল যে লাস্ট 6টা ম্যাচে যে মুখোমুখি হয়েছে এমবাপ্পে আর ইয়ামাল, 6টাতেই ইয়ামালের দল জয় পাইছে। এর ভিতরে 2টা ছিল স্পেন ফ্রান্স, আর বাকি 4টা রিয়াল মাদ্রিদ বার্সেলোনা। তো যাই হোক, বোঝা যাচ্ছে যে এমবাপ্পে ওই জায়গাটা রাখতে পারে নাই। স্টিল তার সামনে প্রচুর সময় আছে, একটা বিশ্বকাপ জিতছে, অনেক কিছু জিতে ফেলছে অলরেডি, বয়সও কম, এখনো এখান থেকে দুর্দান্ত ভাবে ফিরে আসা সম্ভব। যদি ফিরে আসতে হয় তাকে আরেকটু গোছালো হইতে হবে, মানে ওদিকে ফ্রান্সের কোচের সঙ্গেও তার বনে না, এদিকে রিয়াল মাদ্রিদ টিমের সঙ্গেও তার বনে না। এই যে না বনা, আমি সবকিছুতে বনতেছে না, তাহলে বোধহয় প্রবলেমটা আমার। এইভাবে তারা আসলে নিজেকে কোশ্চেন করার সময় চলে আসে। কিন্তু আমরা এমবাপ্পের হতাশা যদি বাদও দিই, ইয়ামাল কি করতেছে দেখেন, ইয়ামাল কি করতেছে, মানে ইচ অ্যান্ড এভরি মোমেন্ট। আমি অ্যাকচুয়ালি ওরে ভয়াবহ পছন্দ করা শুরু করলাম গত ইউরো থেকে। তখন কোপা চলতেছে, দেখেন আমি একটা খেলা না দেখার লোক, আমি খেলা দেখতে মানে পারি না, কষ্ট হয়ে যায় শরীরে ভোর রাতে উঠে। সেই লোক কোপা দেখতেছি, এর মধ্যে আমাকে বাধ্য করতেছে সে ইউরোর খেলা দেখতে। ইউরোতে কি সুন্দর খেললো। এরপরে অ্যাকচুয়ালি তার যে খেলার সৌন্দর্য, এইটারে গোল অ্যাসিস্ট দিয়ে মাপার একটা প্রবণতা শুরু হইলো গত বছর খানেক। ফলে দেখা গেল যে যার তার সঙ্গে তার একটা কম্পেয়ার চলতেছে। লামিন ইয়ামাল কেন পাওয়ার র্যাঙ্কিং এ 2 নম্বরে আছে ব্যালন ডি'অরের, এটা নিয়ে আমি দেখি ইদানিং ফেসবুকে যার তার সঙ্গে কম্পেয়ার হয়। আমি নামগুলো বলতেছি না, যার তার সঙ্গে, যে অমুকের গোল অ্যাসিস্ট এই কয়টা, লামিন ইয়ামালের কি আছে, লামিন ইয়ামাল তো ইউসিএল জেতে নাই। মানে এই ব্যাপারগুলোকে আপনি ব্যাখ্যা করতে পারবেন না। ওরে ভালদানো বহু আগে এই ব্যাপারটা নিয়ে একটা কথা বলছিলেন, তখন উনি রিয়াল মাদ্রিদের স্পোর্টিং ডিরেক্টর। ওনারা জিজ্ঞেস করা হয়েছিল হোয়াট ইজ বিউটিফুল ফুটবল, উনি বলছিলেন আগে আপনি আমাকে বলেন ভালো কবিতা কি, বলে উনি হেসে চুপ করেছিলেন। যখন ওপাশ থেকে কোনো জবাব পাননি, তখন উনি বলতেছিলেন যে কবিতা, ভালো কবিতা কি, এটা যেমন আপনি বুঝায় বলতে পারবেন না, একটা ফুল কেন সুন্দর এটা আপনি বুঝায় বলতে পারবেন না, আপনার কেন সূর্যোদয় দেখতে খুব সুন্দর লাগে এটা আপনি বুঝায় বলতে পারবেন না, সেরকম ভালো ফুটবল কি, এটা কোনো সংজ্ঞা হয় না। ফলে লামিন ইয়ামালকে আপনি এই ট্র্যাডিশনাল স্কোরিং, সোফা স্কোরের স্কোরিং, গোল অ্যাসিস্ট, এগুলা দিয়ে যদি বুঝতে চান তাহলে তো কেলেঙ্কারি, তাহলে একেবারেই কেলেঙ্কারি। আপনি জিদানরে কিভাবে বুঝবেন, তাহলে ম্যারাডোনারে কিভাবে বুঝবেন, ম্যারাডোনার কয়টা গোল, ম্যারাডোনার 3 গুণ গোল মেসির, এটা তো হয় না, আসলে হয় না। এবং সেই জিনিসটা দেখতে হলে খেলা দেখতে হয়। ইনফ্যাক্ট আমিও খেলা দেখতেছিলাম না, ফলে আমারও মনে হচ্ছিল যে ফেসবুকে যেগুলো দেখতেছে এগুলো সত্যি। আমার মন নিয়ে বোধহয় খালি খালি চিল্লাপাল্লা হচ্ছিল, এবং তার বয়স নিয়েও লোকজন ট্রল করতেছিল। কালকে সে দেখায় দিল, দেখেন এই সেই সোফা স্কোর দিয়েই বলি, একটা তো 2টা গোল করছে, একটা পেনাল্টি থেকে করছে, আর একটা গোল করছে। গোল অ্যাসিস্ট আগেই আমি বলে নিছি, গোল অ্যাসিস্ট দিয়ে তাকে বুঝবো না, আমরা বুঝতে চাই যে সে কি খেললো। সোফা স্কোর যদি দেখি, সোফা স্কোরেই দেখতেছিলাম, তার কালকের রেটিং হচ্ছে 9.7। আমি জানি না পৃথিবীতে কেউ কি কখনো 10/10 কোনো ইন্টারন্যাশনাল ম্যাচে পাইছে, তাও এরকম ইউএফএ ন্যাশনস লিগের মতো একটা টুর্নামেন্ট। এটা তো ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি বা বাছাই পর্বের শুধু ম্যাচ না, একটা টুর্নামেন্টে সেমিফাইনালে 9.7 রেটিং, এইটা আমি কখনো এর আগে 9.7 অলমোস্ট 10, তো অলমোস্ট 10। আপনি যদি শুধু এই রেটিং এর উপরেই বিশ্বাস করেন, তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে কালকে অ্যাকচুয়ালি ইয়ামাল প্রায় পারফেক্ট একটা পারফরমেন্স করছে। মানে 10/10 হলে তো আর কিছু থাকে না, ওটা তো শেষ। ওই পারফরমেন্সের কাছাকাছি চলে গেছিল, সেই প্রায় পারফেক্ট একটা পারফরমেন্স করছে। সেই জিনিসটা আসলে বলে দিল যে হ্যাঁ, মেসি হইতে আসছে, মেসি হইতে আসছে। রোনালদো হয়তো সে হবে না, তার স্টাইল তো রোনালদোর মতো না, যে ফ্লুইডিটি, যে দৌড়ানো, যে ড্রিবল পাস, যে এনজয় করা। তাই নিয়ামাল যখন একটা ভালো পাসের পরে একটা হাসি দেয়, আমার মানে ওই জিনিসটা মনে হয় সবচেয়ে বেশি মেসি। বাকি সব তো আছেই, ওই যে বললাম ফ্লুইডিটি, ড্রিবল পাস, অমুক তমুক, এগুলো তো আছেই, কিন্তু যখন ওই হাসিটা দেয় না, তখন মনে হয় যে ওর মতো করে খেলা এনজয় পৃথিবীতে কেউ করে না। বহু খেলোয়াড়, ওর কম্পিটিটর লেভেলে বড় বড় প্রতিভাবান খেলোয়াড় দেখি কত কষ্ট করে খেলে, মানে কষ্ট, মুখে কষ্টটা ফুটে ওঠে, আর ও হচ্ছে খুব আনন্দ পাচ্ছে।
প্রত্যেকটা কাজ করে, প্রত্যেকটা ড্রিবল করে, প্রত্যেকটা পাস দিয়ে খুব আনন্দ পাচ্ছে। এই মেসি এই বয়সটার কথা জাস্ট চিন্তা করে দেখেন, সেই 7, 8, 9 ওই বয়সের কথা, একটা পাস দিত দিয়ে যে কি একটা হাসিতে ফেটে পড়তো। এই এনজয়মেন্টটা হচ্ছে আমার কাছে সবচেয়ে ভাল লাগে মেসির থেকে ইয়ামাল পর্যন্ত। আমরা নিশ্চয়ই চাইবো যে এই জেনারেশনে কেউ একজন রোনালদোর জায়গাটাও নিক, রোনালদোর মতো হয়ে উঠুক, ইয়ামালের সঙ্গে কারোর একটা সেই কম্পিটিশনটা হোক। সেই রকম লেভেলে এখনো আরেকজন কাউরে আমরা দেখতেছি না। তবে আর্জেন্টিনার মাস্তানতুয়ানোরে নিয়ে প্রচুর হইচই আছে যে সে হয়তো ওরকম একটা চ্যালেঞ্জার হবে ইয়ামালের জন্য। আমি জানি না, যেটুকু সময় মাত্র কয়েক মিনিট মাঠে নামছে কালকে, তবু তো প্রতীকী একটা ঘটনা করছে যে যাকে নিয়ে বলা হচ্ছে যে ইয়ামালের নেক্সট চ্যালেঞ্জার, ইয়ামালের প্রকৃত চ্যালেঞ্জার আসতেছে মাস্তানতুয়ানো, তার একটা অভিষেক হয়ে গেল এবং সম্ভবত পিএসজিতে যাচ্ছে যা বুঝতেছি, মানে ইউরোপেও চলে আসতেছে, সেক্ষেত্রে তাদের বছরে 1-2 বার দেখাও হয়ে যেতে পারে। মানে একটা মানে প্রতীকী ব্যাপার হলো। কিন্তু আমি বলবো যদি কালকে ইয়ামালের সঙ্গে এ পাশ থেকে কারো তুলনা করতে হয়, মানে এই লাতিন এলাকা থেকে কারো তুলনা করতে হয়, তাহলে একটু কষ্ট করে আমরা থিয়াগো আলমাদার কথা বলবো। যদিও কালকে আর্জেন্টিনার সবচেয়ে ভালো পারফর্মার রোমেরো, কিন্তু রোমেরো টিম কালকে খুব হতাশ করছে। আর্জেন্টিনার কালকে উপরের দিকটা যেমন সুন্দর, কালকে আর্জেন্টিনার টিমটা মানে আমার কাছে যেটা তো বারবারই বলি যে স্কালোনি আসলে চাচ্ছেন যে 26 পরবর্তী সময়ের দিকে তাকাইতে। 26 বিশ্বকাপে ওনার টিম কি খেলবে এটা উনি বেশ আগে বুঝে ফেলছেন, বেশ আগে বুঝে ফেলছেন। রেজাল্ট কি হবে তা বুঝছে তা বলতেছি না, মানে কি রকম ফুটবল খেলবে, কে খেলবে, কোথায় খেলবে, এটা ওনার অলরেডি মুখস্থ হয়ে গেছে। ফলে 26 বিশ্বকাপ নিয়ে উনি আর এখন খুব বেশি ভাবতেছেন না। 26 বিশ্বকাপের রেজাল্ট কি আসবে এটা তো স্রষ্টার হাতে। ওই নির্দিষ্ট দিনে টিম আমার কেমন খেলবে সবকিছুর উপর নির্ভর করে। তারপর টিমে এখন যারা যারা তার ওই ফার্স্ট ভরসা, তারা সবাই প্রপার ফর্মে থাকবে কিনা, ওই সময় ইনজুরি মুক্ত থাকবে কিনা, এগুলো অনেক ইকুয়েশন থাকে, ওগুলো ভুলে যান। সে আসলে 26 পরবর্তী সময়ের দিকে তাকাচ্ছে, ফলে বিভিন্ন জায়গায় সেই বাচ্চাদের পরীক্ষা নিরীক্ষা করতেছে। সেই জায়গায় সিমিওনের শুরুটা দারুণ হয়েছিল। সিমিওনে কিন্তু গত 2টা ম্যাচ আমি দেখলাম বেশ হতাশ করলো। সে কালকেই আমার মনে হয় 3টা চান্স মিস করলো, তার ভিতরে একটা গোল না করাটা একদম ক্রাইম। আবার ডিফেন্সে যদি দেখেন, ডিফেন্সে কোটি রোমেরও দুর্দান্ত খেলছে, কিন্তু ডিফেন্স বারবার ফাম্বল করছে বলেই একেবারে শেষ দিকে গিয়ে এমিকে 3টা ক্লিন সেভ দিতে হয়েছে। এমি যদি আপনার ম্যাচের সেরা পারফর্মারদের একজন হয়, তাহলে বুঝতে হবে যে আপনার ডিফেন্স খুব ভালো করতে পারে নাই। ইনফ্যাক্ট চিলি যতগুলো প্রপার অ্যাটাক করছে ততবার তারা ঢুকতে পারছে। এমি না থাকলে আসলে কালকে ম্যাচ হেরেও যেতে পারতো আর্জেন্টিনা। বা এইসব শঙ্কার কথা না বলি, আর আমার কাজ তো ম্যাচ রিপোর্টিং করা না, ম্যাচ বিশ্লেষণ করা না, ওগুলা করতে গেলে ভুল ভালো হয়। হচ্ছে যেটা বুঝছি সেটা বলে থিয়াগো আলমাদার খেলা দেখে মুগ্ধ হয়ে গেছি। এই ছিল অনেকদিন ধরেই দুর্দান্ত খেলতেছে এবং মেসি না থাকলেই ওই মেসির পজিশনটা খেলে, মানে উইং এ খেলে, রাইট উইং এ, এবং ওই জায়গা থেকে ভেতরে ঢুকে একটা দুর্দান্ত ড্রিবলিং, দুর্দান্ত পাসিং, থ্রু বল দেওয়া। কালকে যে গোলটা হলো হুলিয়ান আলভারেজ বা জুলিয়ান আলভারেজ, আমার জুলিয়ান বলতে খুব ভালো লাগে কিন্তু আসলে মনে হয় হুলিয়ান হবে। যাই হোক, আলভারেজ যে গোলটা করলো সেটার জন্য আলমাদা যে রানটা করলো, নিজেদের থার্ড থেকে বল নিয়ে উঠে আলভারেজকে বল দিল। শুধু এটা না, পুরো ম্যাচ জুড়ে ও যে দৌড়ানো, যে ঝলক দেখানো, এটা দুর্দান্ত ছিল। অনেকগুলো বল দিচ্ছে, মানে আর্জেন্টিনার প্রপার মিডফিল্ড যে কালকে ছিল না, এটা খুব চোখে পড়ছে। একটা হচ্ছে আলমাদাকে সেজন্য প্রচুর পরিশ্রম করতে হয়েছে, কারণ সে কানেক্ট করতে পারতেছিল না, তাকে আসলে বারবার ডিফেন্স লাইন থেকে এসে বল কালেক্ট করতে হচ্ছিল। মাঝমাঠে তো ছিল শুধু ডিপল, মাঝমাঠে যেটা হচ্ছে যে মূল যে আর্জেন্টাইন মিডফিল্ড, সেখানে ডিপল, ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ। এখন ম্যাক নাই, এনজো নাই, এরকম একটা অবস্থায় আসলে ডিপল তো অত ক্রিয়েটিভ না, ডিপল কিন্তু অত ক্রিয়েটিভ মিডফিল্ডার না, ফলে একটু ভেজাল ছিল। সেটা পোষায় দিছে আলমাদা একা। আলমাদা কালকে মানে মনে হয়েছে যে সব জায়গায় খেলতেছে। মেসি নামার পরে একটু ঝলকও দেখলাম মেসির। সব মিলে মূল ব্যাপারটা হচ্ছে ইয়ামালের উত্থান, ইয়ামালের একটা রাত গেল। এবং আমি এটাকে বলি যে ব্যাক টু দ্য ফিউচার। আমাদের ছোটবেলায় একটা সায়েন্স ফিকশন সিরিজ দেখতাম যে বৃদ্ধরা যে সময় ভবিষ্যতে ফিরে যায়, সেই জিনিসটা দেখলাম যে আমরা ভবিষ্যতে ফিরে যাচ্ছি। ভবিষ্যতে ফিরে যাওয়া খুব কন্ট্রাডিক্টরি কথা, কিন্তু এইটাই আসলে ভবিষ্যতে ফিরে যাওয়া, ব্যাক টু দ্য ফিউচার। সেই ব্যাক টু দ্য ফিউচার নাইট দেখলাম। সবাইকে শুভেচ্ছা, এরকম আরো ঝলক দেখতে চাই।